আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এই চমৎকারী সন্ধ্যায় তোমাদের সামনে হাজির হয়েছি একটি চমৎকার অ্যানাউন্সমেন্ট বা খবর নিয়ে। খবর সবসময় সুখের হয় না, তবে আজকে আমরা যে খবরটা দিব এটা অবশ্যই সুখের, কারণ এর মধ্যে অসুখের বা খারাপের কিছু নেই, বরং তোমাদের জন্য পড়াশোনায় ভালো করার যে কোনো জিনিসই আমার কাছে মনে হয় যে সুখকর, আনন্দের। হ্যাঁ, যদিও পড়তে ভালো না লাগে, তবেও পড়াশোনার জন্য চেষ্টা অবশ্যই সুখকর। আমরা পুরো একটা জার্নি করলাম গত কয়েক মাস যাবৎ, বলা যায় যে প্রায় 1 বছর যাবৎ আমরা বন্দি পাঠশালার পুরো পরিবার মিলে আমরা জার্নিটা একটু প্ল্যান করছিলাম যে আমাদের আসলে শিক্ষার্থীদের চাওয়ার জায়গাটা কোন জায়গায়। কারণ বন্দি পাঠশালা সবসময় বিশ্বাস করে যে শিক্ষার্থীদের যেই জায়গায় চাওয়া, শিক্ষার্থীদের যে জায়গায় প্রয়োজন, শিক্ষার্থীদের যে জায়গায় চাহিদা, সেটা নিয়েই বন্দি পাঠশালা কাজ করতে সবসময় উদ্যমী। তার জন্য আমরা দেখলাম যে শিক্ষার্থীরা কোন জায়গায় খুব বেশি প্রবলেম করে, সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করলাম, সার্ভে করলাম। দেখা গেল যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তারা অনলাইন অথবা অফলাইনে বিভিন্নভাবে, অনলাইনে কোর্স অথবা ইউটিউবে কোর্স, বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু পাওয়া যায়। কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ছাড়া আর্টস এবং কমার্সের শিক্ষার্থীদেরকে নিয়ে একেবারে গুরুত্বের সহকারে ভাবে দায়িত্ব নিয়ে পড়ায় এবং তাদের যে স্বপ্নটা যে এইচএসসিতে ভালো ফলাফল করে নিজের যেই বিশ্ববিদ্যালয়ে, একটা ঢাকা ভার্সিটি অথবা অন্যান্য ইউনিভার্সিটিতে একটা সিট দখল করে উচ্চশিক্ষার স্বপ্নকে পূরণ করা, এবং বাবা মা যে শিক্ষার্থীদেরকে নিয়ে একটা স্বপ্ন দেখে যে আমার ছেলে ঢাকা ভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে পড়বে, আমার মেয়ে বাংলা বিভাগে পড়বে, আমার ছেলে ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়বে, আমার মেয়ে জার্নালিজম নিয়ে পড়াশোনা করবে, উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করবে। এমন হয় যে বাবা মা স্বপ্ন দেখে যে আমার পুরো আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে কেউ হয়তো পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করছে না। এই জায়গাটায় গিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আর্টস এবং কমার্সের শিক্ষার্থীরা কোন প্ল্যাটফর্মকে বেছে নিবে, তার স্বপ্নটাকে যেই প্ল্যাটফর্ম দায়িত্বর সাথে দেখবে, গুরুত্বর সাথে দেখবে, তার নিজের একটা স্বপ্ন হিসেবে চিন্তা করবে। এটা নিয়ে শিক্ষার্থীরা খুব একটু প্রবলেমে ছিল যে আর্টস এবং কমার্সের শিক্ষার্থীদের সেই রকম কোনো প্ল্যাটফর্ম নেই, সেটা হোক একাডেমিক অথবা অ্যাডমিশন। আর যেখানে শিক্ষার্থীদের সমস্যা, যেখানে শিক্ষার্থীদের চাহিদা, যেখানে তারা প্রবলেম ফেস করে, সেটা নিয়ে কাজ করে আসছে বন্দি পাঠশালা 2020 সাল থেকে এখনও অবধি। তার ব্যত্যয় কোনোদিনই ঘটেনি, কোনোদিন ভবিষ্যতেও ঘটবে না। তাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ছাড়া বরং আর্টস এবং কমার্সের শিক্ষার্থীদের ঢাকা ভার্সিটি সহ বাংলাদেশের পাবলিক ভার্সিটিতে পড়ার যেই স্বপ্ন, যেই উদ্যম, সেটাকে বাস্তবে রূপ দিতে, তার স্বপ্নটাকে, বিমূর্ত স্বপ্নটাকে, নিগুড় ইচ্ছাকে ছুঁয়ে দেখার জন্য যেই প্রচেষ্টা, সেটাকে পরিপূর্ণ করার জন্য একটা ফ্রেশ এবং এনার্জেটিক প্যানেল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর এই প্রজেক্টের নাম হচ্ছে এসিপি, আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা, আ সিস্টার কনসার্ন অফ বন্দি পাঠশালা। পুরো প্যানেল নিয়ে আজকে তোমাদের সাথে কথা হবে। আর্টস এবং কমার্সের শিক্ষার্থীদের যেই জায়গায় চাওয়া, তাদের না পাওয়া, তাদের অভিযোগ, প্রত্যেকটা জিনিসের সমাধান দিয়ে আমরা আজকে শুরু করছি আমাদের এই প্রজেক্ট। একে একে প্রত্যেকটা টিচার্স পেয়ে তোমাদের সাথে হাজির হবে। তবে তার আগে যে জিনিসটা চাচ্ছি, আর্টস এবং কমার্সের শিক্ষার্থীরা একাডেমিক এবং অ্যাডমিশনে যে সাপোর্টটা পাবা, তোমার বন্ধুরাও তো সেটা পাওয়া উচিত। সো তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও এবং এই ক্লাসটা আজকে শেয়ার করে দাও। একে একে আমাদের ইয়াসিন ভাইয়া, শো ভাইয়া সহ পুরো প্যানেল আমরা তোমাদের সাথে আজকে আমাদের প্ল্যান শেয়ার করব, লাইভ ক্লাসের প্ল্যান, কিভাবে তোমাদেরকে আমরা সাপোর্ট দিব, তোমাদের দায়িত্ব কিভাবে নিতে যাচ্ছি, এবং ঢাকা ভার্সিটির একটি সিট তোমার কিভাবে হতে পারে, তার পুরো মাস্টার প্ল্যান উইল শেয়ার উইথ অল অফ ইউ। সো ক্লাসটাকে আজকে একটু শেয়ার করে দাও সবার সাথে। আমি যাচ্ছি, তোমাদের সাথে কথা বলছি শুভ ভাইয়া। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা বিজ্ঞান বিভাগের রয়েছে, অনেক অনেক সময় জুড়ে বন্দি পাঠশালার পেজে বা বন্দি পাঠশালার প্ল্যাটফর্মে তোমরা আমাদের সাথে অনেকভাবে এঙ্গেজ থাকতে পেরেছো এবং তোমরা আমাদের থেকে অনেক ক্লাস পেয়েছো এবং আমাদের অনেক প্রোগ্রামও ছিল, যেই প্রোগ্রামগুলো বা যেই ক্লাসগুলো করে এখন অনেক শিক্ষার্থী অনেক ভালো ভালো জায়গায় আছে। আমাদের থেকে অনেক শিক্ষার্থী বুয়েটে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে, কিংবা মেডিকেলে রয়েছে। বিজ্ঞান বিভাগের সর্বোচ্চ জায়গাগুলোতে বন্দি পাঠশালার স্টুডেন্টরা রয়েছে। আমাদের একটা আক্ষেপের জায়গা, আর্টস এবং কমার্সের যেই জায়গাগুলো রয়েছে, সর্বোচ্চ জায়গাগুলো, আমি যদি বলি ইউনিভার্সিটিতে, তাহলে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, এইখানে আমাদের কোনো স্টুডেন্ট নাই, কারণ আর্টস এবং কমার্স নিয়ে আমরা আসলেও আগে কখনো কাজ করিনি। সেজন্যই, সেই লক্ষ্যে যেন আমাদের বন্দি পাঠশালা থেকেই, অর্থাৎ আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা থেকেই যেন অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রাখতে পারে এবং সেখান থেকে অনেক ভালো ভালো পেশাতে যেতে পারে। সেজন্য আমরা আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য আমরা আমাদের এই বিশাল প্রজেক্ট নিয়ে এসেছি এবং আজকে এই লাইভে আমরা একটা ফ্রেশ টিচার প্যানেল তোমাদেরকে দেখাবো, যারা কিনা অনেক এনার্জেটিক, যারা কিনা অনেক এক্সপেরিয়েন্স এবং যারা কিনা
তোমাদেরকে শুধু পড়াবে না, তোমাদেরকে গুছিয়ে দিবে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয়, কিভাবে ভালো করতে হয়, এবং অবশ্যই কিভাবে একজন ভালো মানুষ হতে হয়। সো আমরা আমাদের সেই এনার্জেটিক টিচার প্যানেলের সাথে পরিচয় হয়ে যাই। সো আমরা একেবারে ওইখান থেকেই শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি অরুণা সাহা পূজা, পড়ছি ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টে। তোমাদের এই এসিপি প্রোগ্রামে মার্কেটিং হেল্প করার জন্য আমি আছি। থ্যাংক ইউ। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমি নাজমুস সাকিব, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে। তোমাদের সাথে আমার পরিচয় অলরেডি হয়ে গিয়েছে। ইকোনমিক্স যে বিষয়টা আছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে থাকবো এবং ইনশাল্লাহ বেস্ট সার্ভিস পাবে। সো অল দ্য বেস্ট, দেখা হচ্ছে ক্লাসে। আমি তালহা জাবির, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএস ডিপার্টমেন্টে। আমি তোমাদের মার্কেটিং ক্লাস দিব। তো মার্কেটিংয়ের যে কোনো সমস্যায় আমাকে পাশে পাবে। দেখা হচ্ছে ক্লাসরুমে। আসসালামু আলাইকুম, আমি হোসেন মাহিম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। আমি তোমাদেরকে বাংলা ক্লাস নেব। বিগত 3 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদের বাংলাকে একদম পরিপূর্ণভাবে গুছিয়ে দিব। দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আরিফুল ইসলাম বুলবুল। তোমাদের সাথে এসিপিতে আছি অ্যাকাউন্টিং নিয়ে। অ্যাকাউন্টিং নিয়ে যত সমস্যা, জিজ্ঞাসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সমস্ত কিছু নিয়ে আমি হাজির হচ্ছি তোমাদের সাথে ক্লাসে। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। আমার বিগত 5 বছরের একাডেমিক এবং অ্যাডমিশনের কোচিংয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদের অ্যাকাউন্টিং রিলেটেড যত ছোট বড় সমস্যা আছে সবগুলোর সহজ সমাধান নিয়ে তোমাদের সাথে আমি থাকবো। আমার সাথে এসিপিতে তোমাদের অ্যাকাউন্টিংয়ের প্রস্তুতি হতে হবে 100-তে 100। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মিফতাহুর রহমান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে। এই তোমাদের সাথে বন্দি পাঠশালার এসিপি প্রোগ্রামে তোমাদের সাথে আছি আমি ইতিহাসের সামগ্রিক বিষয়াবলীর সাথে মজাদার করে তোমাদের সামনে উপস্থাপন করতে। তাহলে দেখা হচ্ছে ক্লাসরুমে, আমরা আসো একসাথে ক্লাস করব। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সাবিহা সুচি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে। আমি ইনশাল্লাহ ভূগোলের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছি। তোমরা সবাই আমাদের এই লাইভটা শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরোজ সুবার্তা, বর্তমানে পড়াশোনা করছি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। আমি তোমাদের সাথে থাকছি ম্যানেজমেন্ট ক্লাস নিয়ে। ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো তোমরা। আমি হাফিজা খাতুন স্নেহা, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে। আমি তোমাদের ম্যানেজমেন্ট সাবজেক্টটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পড়ানোর জন্য ক্লাসে থাকবো। দেখা হচ্ছে ক্লাসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আমরা আসলে নতুন একটা প্ল্যাটফর্ম নিয়ে আসলাম আমাদের বন্দি পাঠশালা পেজ থেকে। তো অলরেডি আমাকে চিনো সবাই, যে অনেকেই আমাদের স্টুডেন্টরা কমেন্ট করতেছে। তো হচ্ছে গিয়ে আমি তাও বলি, আমার নাম ফারিয়া রহমান। আমি প্রায় 12 বছর ধরে সাধারণ জ্ঞান পড়াচ্ছি বন্দি পাঠশালা। তো আমি প্রায় 4 বছর ধরে এখানে পড়াচ্ছি। তো আমি তোমাদের সাথে এই এসিপি গ্রুপে থাকবো হচ্ছে গিয়ে পৌরনীতি নিয়ে। তো আশা করি তোমাদেরকে আমি পৌরনীতি মোটামুটি চেষ্টা করব তোমাদেরকে, যে অনেকেই আছে যে পৌরনীতি অনেকে ভয় পায়, যেমন সংবিধান। আমি যখন পড়াই সংবিধান, অনেকেই বুঝে না সংবিধান কি বা সংবিধানকে এরকমভাবে পড়তে হবে। তো আমি তোমাদেরকে চেষ্টা করব যে পৌরনীতি থেকে যেগুলো প্রশ্ন আসে সেগুলো আমি তোমাদেরকে পড়াই দেবো। ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা সকল শিক্ষকের সম্পর্কে জানলাম একসাথে, তবে আমরা প্রত্যেকের সম্পর্কে একটু একটু করে জানবো যে তাদের চিন্তা কি। তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো তাদেরকে নিয়ে আমরা আসলে কিভাবে প্ল্যান করছি, কি পরিকল্পনা করছি। প্রত্যেকটা ডিপার্টমেন্টের শিক্ষক তার কন্টেন্ট কিভাবে গোছাচ্ছে, তারা কিভাবে তোমাদেরকে সাপোর্টটা দিবে, এই প্রত্যেকটা ব্যাপার নিয়ে কথাবার্তা হবে। হ্যাঁ, ধীরে ধীরে আমি তোমাদের সাথে পুরো জার্নি জুড়ে আছি। তোমাদের অনেকেরই একটা প্রশ্ন যে ভাইয়া, আমরা এমন হয় যে পৌরনীতি মনে হয় যে পড়াই লাগে না। হ্যাঁ, আমি যদি পৌরনীতি নিয়ে একটু ছোট্ট করে বলি, যারা আর্টস ডিপার্টমেন্টে আছে তারা যদি পৌরনীতির ক্ষেত্রে দ্বিতীয় পত্র, বিশেষ করে দ্বিতীয় পত্রটা পড়া থাকে, হ্যাঁ, দেখা যায় যে ভারতবর্ষের ইতিহাস অথবা হচ্ছে মুঘল সাম্রাজ্যের ইতিহাস, এই ব্যাপারগুলো পড়া থাকলে যে জিনিসটা হয়, তারা অ্যাডমিশনে গিয়ে যেই আন্তর্জাতিক পার্টে তারা অনেক বেশি সাপোর্ট পায়। এছাড়াও ইতিহাসের কথা যদি তোমাদের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, এই সাবজেক্টগুলো, জিওগ্রাফি,
প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে প্রশ্ন হয়। তাহলে একাডেমিকে যদি একটা শিক্ষার্থী তার পুরো সিলেবাসটাকে ভালোভাবে কাভার না করে, যদি সেটাকে আয়ত্ত না করে, তারা যখন অ্যাডমিশনে যায় তখন দেখা যায় যে খুব বেশি ঘাবড়ে যায়। দেখো তোমরা যারা ভার্সিটি অ্যাডমিশন নিয়ে বড় ভাইয়া বা আপু আছে তাকে জিজ্ঞেস করবা যে আপু, যারা গুচ্ছতে পরীক্ষা দিচ্ছে জিএসটিতে তাদের সিলেবাসটা কেমন হয়? গুচ্ছতে কিন্তু বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু পৌরনীতি থেকে প্রশ্ন আসে, অর্থনীতি থেকে প্রশ্ন আসে, সেখানে কিন্তু যুক্তিবিদ্যা থেকে প্রশ্ন আসে। তার মানে দেখতেই পাচ্ছ যে তোমার একাডেমিকের যে সাইকেলটা, একাডেমিকের যে প্যানেলটা, এটা কিন্তু তোমার গিয়ে পৌঁছেছে, পাইপলাইনটা অ্যাডমিশন পর্যন্ত গিয়ে পৌঁছেছে। অ্যাট দ্য সেম টাইম তুমি যদি কমার্সের কথা চিন্তা করো, তুমি কিন্তু এই সিলেবাসটা, তুমি এই যে অ্যাকাউন্টিং, এই মার্কেটিং, এই ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, যেই সাবজেক্টগুলো তুমি এইচএসসি লেভেলেই পড়তেছো, একই সাবজেক্ট কিন্তু তুমি অ্যাডমিশনে পরীক্ষা দিবে, একই সিলেবাস। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? যার একাডেমিকে খুব স্ক্রুটিনাইজ করে পড়াশোনা থাকবে, একেবারে বেসিক সহ তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তোমরা অ্যাডমিশনের সকলের চেয়ে আগায় যাবা। এখানেই তোমাদেরকে পার্থক্যটা, এখানেই হচ্ছে আমরা গেমটা খেলবো। সেটা হচ্ছে তোমাদেরকে একাডেমিক লেভেল থেকে এমনভাবে পড়াবো যে একাডেমিক টপিকগুলো কভার হওয়ার সাথে সাথেই তোমরা অ্যাডমিশনের একটা ফ্লেভার পাবা আমাদের ক্লাসগুলোর মধ্যে। অর্থাৎ ধরো তুমি একটা প্রবলেম ফেস করলা, যে ধরো আমি তোমাকে ইংলিশ ক্লাস করালাম, ন্যারেশনের একটা প্রবলেম পড়াইলাম। এখন এই ন্যারেশনটা তুমি বুঝলা, হ্যাঁ, একাডেমিকে প্রবলেম সলভ করতে পারলা। এখন সেম টাইপের ন্যারেশন থেকে কিন্তু প্রশ্ন অ্যাডমিশনে আসে। তাহলে কি হলো? যেই জায়গায় তোমার অন্য বন্ধুরা বা অন্য যারা রয়েছে কম্পিটিটর, যারা শুধু একাডেমিকে থাকবে, তুমি কিন্তু এই জায়গা থেকে কিন্তু একটা ফ্লেভার এখন থেকেই পাওয়া শুরু করবা যে একাডেমিক শেষ করে, সকলের আগে সিলেবাস কমপ্লিট করে, বেসিক সহ শেষ করে তুমি অ্যাডমিশনে নিজেকে এখন থেকে আগে রাখতে পারবা। সো এই পুরো জার্নিটা শেয়ার করব আমরা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিভাবে তোমাদের জন্য গোছাচ্ছি, কারা কারা থাকছে, প্রত্যেকটা জিনিসটা আলোচনা করবো। শুভে। সো তোমরা অনেকেই সাবজেক্টের নাম কমেন্ট করতেছো বিভিন্ন জায়গায়। সো আমরা জানি যে তোমাদের অনেক সাবজেক্টেই সমস্যা। সো আমাদের শুরু তো করতে হবে কোনো একটা কিছু দিয়েই। সো আমরা শুরু করব আমাদের কমার্সের সবচেয়ে বড় যে ডিপার্টমেন্ট বা সবচেয়ে কঠিন যে জায়গাটা নিয়ে তোমরা অনেক হোঁচট খাও, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে। সো কিভাবে শুরু করব, আমাদের সম্পূর্ণ রুটিনটা আমরা এখানে শেয়ার করে দিব। তার আগে তোমরা অবশ্যই তোমাদের যারা ভালো বন্ধু আছে, যারা অনেক মেধাবী, তাদেরকে যদি মেনশন না দাও সমস্যা নেই, কিন্তু যারা তোমাদের দুর্বল বন্ধুরা আছে, পড়াশোনায় একটু ফাঁকিবাজ, তাদেরকে অবশ্যই আমাদের এই লাইভটিতে মেনশন করে দিবে, এবং তোমাদের কলেজ পর্যন্ত যেন এই বার্তাটা পৌঁছে যায়, সেই দায়িত্বটা কিন্তু অবশ্যই তোমার। এজন্য একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার কলেজের গ্রুপে জানিয়ে দিতে পারো যে বন্দি পাঠশালা এসিপি প্রজেক্ট এসেছে, যেখানে আর্টস এবং কমার্সে তোমাদের যেই সাবজেক্টগুলোয় তোমাদের দুর্বলতা রয়েছে, সেই সাবজেক্টগুলো নিয়ে আমরা কাজ করব। সো আমি ইয়াসিনকে একটু ডেকে নিচ্ছি তোমাদের সাথে একটু কথা বলার জন্য। ওকে, থ্যাংক ইউ। সো আমরা একে একে চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই এই প্যানেলে তোমাদেরকে কারা কারা পড়াবে। সো প্রথমেই আমি ডেকে নিব যে আমাদের টিচার প্যানেলটা আমি একটু ইন্ট্রোডাকশন করাই দিই। প্রথমে আমরা ডেকে নেব আরিফুল ইসলাম বুলবুল। বর্তমানে অধ্যয়নরত আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে। 5 বছর যাবৎ ও পড়াচ্ছে, প্রায় অনলাইন অফলাইন মিলিয়ে 5 লক্ষাধিক শিক্ষার্থী পড়িয়েছে। তো আরিফুল ইসলাম বুলবুল তোমাদেরকে পড়াবে হিসাব বিজ্ঞান। তো বুলবুল। আচ্ছা, আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম বুলবুল। ইতিমধ্যে আমার পরিচয় সম্পর্কে সবাই জেনে গিয়েছেন। তো হিসাব বিজ্ঞান তো সবাই পড়াচ্ছে, আমরা অনলাইনে ছোট ছোট কোর্স পাচ্ছি বা আমরা অফলাইনেও পড়তেছি। তো এসিপিতে এরকম কি ডিফারেন্ট হবে যে আমরা এসিপিতে আসবো বা আমরা এসিপিতে আমরা অ্যাকাউন্টিং নিয়ে কোর্স করব বা অ্যাকাউন্টিং নিয়ে আমরা কাজ করব? প্রথমত, অ্যাকাউন্টিং আমরা যখন সাধারণত বাসায় প্র্যাকটিস করি বা আমরা যখন এটা উত্তর দেখি, খুব ইজিলি পারি, বা আমাদের যখন হালকা কেউ বুঝায় দেয়, আমরা খুব ইজিলি আমরা অ্যাকাউন্টিংয়ে অঙ্ক ধরতে পারি। কিন্তু যখন এটাকে আমরা ব্যাখ্যা করতে বলি, তখন অ্যাকাউন্টিংয়ে অঙ্কগুলোর ব্যাখ্যা সঠিক আমরা জানি না। তার ফলে হয় আমরা অ্যাকাউন্টিংয়ে বেসিক জিনিসটাই পারি না। ইন্টারের ক্ষেত্রে এইচএসসিতে যারা পরীক্ষার্থী, তারা করে সাধারণত অঙ্কগুলো মুখস্থ করে, অঙ্কগুলোর মেথডসগুলো মুখস্থ করে ফেলে। এর ফলে হয় তারা ওই গদ বাঁধা অঙ্কের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়, তারা নতুন কিছু চিন্তা করে অঙ্ক করতে পারে না। কিন্তু আমরা আপনাদেরকে অ্যাকাউন্টিং কিভাবে করতে হয় এটা আপনাকে শিখাবো। আমরা আপনাকে অ্যাকাউন্টিং করাবো না, আমরা আপনাকে অ্যাকাউন্টিং শিখাবো যে অ্যাকাউন্টিং আসলে কিভাবে করতে হয়। তাছাড়া দেখা যাচ্ছে বাজারে অনেক ধরনের অ্যাকাউন্টিংয়ের বই, অনেক ধরনের মেথডস ফলো করে অঙ্ক করায়, কিন্তু তার মধ্যে কোনটা সঠিক, কোনটা ভুল এবং কোনটা কি কারণে হচ্ছে, এই সমস্ত ব্যাখ্যার ছোট ছোট ব্যাখ্যা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া যথার্থ প্র্যাকটিস এবং সময় মতো ক্লাস আপনাদেরকে অ্যাকাউন্টিংয়ে বস করে তুলবে। ওকে, থ্যাংক ইউ বুলবুল। সো বুলবুল তোমাদেরকে বেস্টটা দিয়ে অ্যাকাউন্টিং পড়াবে। এরপর আমি দেখে নিই আমাদের পরবর্তীতে কে আছে।
পরবর্তীতে আছে আরেকজন অ্যাকাউন্টিং টিচার, বলতে পারো সে অনেক বছর যাবত অ্যাকাউন্টিং পড়াচ্ছে, লক্ষাধিক শিক্ষার্থীকে পড়িয়েছে, অফলাইনে বিভিন্ন জায়গায় পড়িয়ে অফলাইনে শিক্ষার্থীদের মন জয় করেছে। এখন তোমাদের মন জয় করার পালা, ডেকে নিচ্ছি হাবিবুল্লাহকে। হাবিবুল্লাহ, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। আমি 2020 সাল থেকে বিভিন্ন একাডেমিক এবং অ্যাডমিশন ক্লাস নিচ্ছি। ইভেন ঢাকার ভিতরে, ঢাকার বাইরে অনেক প্রায় লক্ষাধিক শিক্ষার্থীকে আমি পড়িয়েছি এবং খুবই সফলতার সাথে পড়িয়েছি। এবং আমি যখন ক্লাস করাই তখন স্টুডেন্টরা এসেই বলে, ভাই আমি এটা আগে বুঝতাম না, আপনার ক্লাস করার পর থেকে এটা আমি খুবই ইজিলি এখন বুঝতে পারতেছি। সো সেই জিনিসটা মাথায় রেখে আমরা চাই না এসিপির স্টুডেন্টসরাও সেটা থেকে বঞ্চিত হোক। তোমাদের অ্যাকাউন্টিং, আমরা জানি যারা বিজনেস স্টাডিজে পড়াশোনা করে তাদের খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং তুমি অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, ইভেন এসএসসিতেও তোমাদের ছিল, তাই বুঝতে পারতেছো। ইভেন যারা সামনে এইচএসসি পাস করার পরে অ্যাডমিশনে যাবা, তখন খুবই একটা পাওয়ারফুল 1 নাম্বার ক্যাটাগরির সাবজেক্ট হচ্ছে এই অ্যাকাউন্টিংটা। সো এটার গুরুত্বটা তুমি বুঝতেই পারতেছো। সো এইটাকে কত ইজিলি, কত সহজভাবে গুছিয়ে পড়ানো যায় সেটাই আমি চেষ্টা করবো আমার যে প্রিভিয়াস যে অভিজ্ঞতা সেটাকে কাজে লাগিয়ে। সো যারা দূর দূরান্তে থাকো, যারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে থাকো, যারা এই ফ্লেভারটা পাও না কিভাবে ইজিলি অ্যাকাউন্টিংটা পড়া যায়, সেটাকে আমি তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য এসিপির সাথে তোমাদের সাথে আমি থাকবো। সো অ্যাকাউন্টিং নিয়ে অন্তত তোমাদের কোনো ভয় থাকা যাবে না। এসিপিতে আমার সাথে যদি তোমরা অ্যাকাউন্টিংয়ে থাকো, তোমাদের প্রস্তুতিকে আমি 100% গোছায় দিব এবং তোমরা এটা ধরতে পারবা, এটা বিশ্বাস করতে পারবা, এসিপিতে থাকার পরে অ্যাকাউন্টিং অন্তত তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে। অসংখ্য ধন্যবাদ। ওকে, আমাদের আসলে যেই হাবিবুল্লাহ ভাইয়ের তোমরা দেখছো কথার মধ্যেই কিন্তু একটা এনার্জি, তার মানে তুমি ইন্সপায়ার্ড হওয়া ছাড়াও সুযোগ নাই। তার মানে উনি যেভাবে পড়িয়েছেন বিগত বছরগুলোতে অফলাইনে, সেই পুরো এক্সপিরিয়েন্সটাকে অনলাইনে ঢেলে সাজাবে তোমাদের ক্লাসগুলোতে। আমরা পরবর্তী সেগমেন্ট দেখে নিচ্ছি। আমাদের সাথে আছে নাজমুস সাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। নাজমুস সাকিব। ওকে, সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আমার পরিচয় তো অলরেডি পেয়ে গেছো। সো আমি খুব ছোট্ট করে যদি বলতে চাই যে ইকোনমিক্স একই সাথে আমাদের একাডেমিক যে আছে আমাদের একাডেমিক লাইফে, এবং একই সাথে আমাদের অ্যাডমিশন, অর্থাৎ এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট আমাদের এখন বর্তমান ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম হয় এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও আমাদের এক্সাম হয়, তাই না? আমরা সত্যি কথা বলতে ঢাকা ইউনিভার্সিটিতে মাত্র চান্স পাবো 1800+ বি ইউনিট থেকে, এরকম সি ইউনিটে খুবই কম সিট আছে আর কি আর্টসের স্টুডেন্টদের জন্য। সো সব কিছু মিলাইয়ে তারপর আমাদের চান্স পাইতে হবে। তো আমরা আশা করব যে এই যে ইকোনমিক্সকে খুব সুন্দর করে এবং বাস্তব জীবনের সাথে রিলেট করে পড়াশোনা করে, এবং এখান থেকে আমরা যাতে আমাদের এক্স্যাক্ট যে মার্কসটা পরীক্ষায় যেটা আসবে সেটা যাতে আমরা পেয়ে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ঢাকা ইউনিভার্সিটি, এটা না হলে অন্যান্য ইউনিভার্সিটি লাইক জাহাঙ্গীরনগর, গুচ্ছর, ভালো ভালো ইউনিভার্সিটি, তারপর থেকে ধরো রাজশাহী ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে। সো বিউপি বর্তমানে খুবই ভালো করছে। সো আশা করবো আমরা এগুলোতে চান্স ইনশাল্লাহ পেয়ে যাব। সো সব কিছু মিলিয়ে আমি তোমাদের সাথে থাকবো সম্পূর্ণ জার্নি জুড়ে, এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি অফলাইনে প্লাস অনলাইন অনেক জায়গাতে পড়িয়েছি, তোমরা জানো, অনেকে আর কি আমার সাথে পরিচয় আছে, তারা জেনে ফেলেছে। সো আশা করি তোমরা অনেকটা বেশি উপকৃত হবে, এবং তোমরা যারা আসো একটু জানাবা তোমাদের ফ্রেন্ডসদেরকে যে আমাদের যে বন্দি পাঠশালার যে আর্টস এবং কমার্স পাঠশালা, তারা একটা নতুন প্রজেক্ট শুরু করেছে, যেখানে আমরা ইকোনমিক্স থেকে শুরু করে অর্থাৎ আর্টস এবং কমার্সের সবগুলো সাবজেক্টের ইনশাল্লাহ গ্র্যাজুয়ালি আমরা আমাদের স্টুডেন্টদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। সো আমাদের এইটুকুই, দেখা যাচ্ছে ইনশাল্লাহ ক্লাসরুমে। থ্যাংক ইউ নাজমুস সাকিব। আমরা পরবর্তী সেগমেন্টে একটু দেখে দিচ্ছি আমাদের সাথে এহসানুল হক মাহিম আছে। মাহিম, চলে আসো, বাংলা ডিপার্টমেন্ট নিয়ে কথা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। আমি বিগত 3 বছরে প্রায় 3 লক্ষেরও বেশি শিক্ষার্থীকে পড়িয়েছি অফলাইন এবং অনলাইন মিলিয়ে, এবং বাংলাদেশের প্রায় সবগুলো বিভাগেই আমার শিক্ষার্থী রয়েছে। তো আমি তোমাদেরকে এইটা এনশিওর করতে পারি যে বাংলা সাহিত্য, যেটা তোমরা অনেকে মনে করো যে এটা গল্প, এখন আমরা যখন বাংলা সাহিত্য পড়বা, দেখবা বাংলা সাহিত্য পড়ার পরে তোমাদেরকে আর বাংলা ব্যাকরণ পড়তে হচ্ছে না, কারণ আমরা সাহিত্য থেকেই প্রত্যেকটা জিনিস তোমাকে ধরে ধরে পড়াবো। এই জিনিসটা কেন হচ্ছে, এটা কেন সমাস হচ্ছে, এটা কেন কারক হচ্ছে, এটা কেন সন্ধি হচ্ছে, এবং এগুলো কোথায় দেখতে পারবা? এগুলো সবগুলোই তোমরা বাংলা প্রথম পত্রেই দেখতে পাবা, প্রত্যেকটা গল্পে দেখতে পাবা। তো কথা হচ্ছে, তোমরা যারা বাংলা নিয়ে ভয় পাচ্ছ, আমরা একটু ট্রাই করবো বাংলাকে নিয়ে খেলার। আসো, খেলবো, খেলা হবে, দেখা হচ্ছে ক্লাসে। ওকে, আমরা দেখলাম মাহিমের আসলে সে এক ডায়লগ দিয়ে দিয়েছে, বাংলা নিয়ে খেলা হবে। আমরা দেখি বাংলার পরে কি আছে। আমাদের স্নেহা আপু আছে। স্নেহা আপু, চলে আসো একটু। স্নেহা আপু তোমাদের সাথে ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম নিয়ে আছে।
আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি হাফিজা খাতুন স্নেহা, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট। আচ্ছা, তো শুরুতে আমি একটা কথা বলতে চাই। তোমরা কিন্তু জানো যে ঢাকা ইউনিভার্সিটি পুরো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কত 700 এবং 750-এর মধ্যে ফ্লাকচুয়েট করে, রাইট? বাট এফবিএস কত এটা জানো? এফবিএস সাবজেক্ট র্যাঙ্কিংয়ে বা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্টটা, যার কমার্সের সর্বোচ্চ প্ল্যাটফর্ম কিন্তু এফবিএস, এর ওপরে বাংলাদেশে আর কোনো প্ল্যাটফর্ম আছে? অবশ্যই নাই। সো এফবিএস হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 350-র মধ্যে। তোমাদের সবার স্বপ্নের প্লেস এফবিএস, আমি জানি। সো আমি এখন কথা বলবো, যেহেতু আমি এসিপি প্রজেক্টে ম্যানেজমেন্ট পড়াবো। সো ম্যানেজমেন্টটা তোমরা আসলে গতানুগতিক ধারাবাহিকভাবে পড়ো, যেই জন্য তোমরা আসলে এত বেশি ইন্টারেস্ট পাও না, রাইট? গতানুগতিকভাবে জাস্ট একটু ম্যানেজমেন্ট সাবজেক্টটাকে খুব সিলিভাবে নাও, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু অপশনাল কোনো সাবজেক্ট না। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যান্ড একটা তোমাদের অপশনাল সাবজেক্ট কোনটা? মার্কেটিং, ফাইন্যান্স থেকে যে কোনো একটা চুজ করার অপশনস থাকে, বাট ম্যানেজমেন্ট কিন্তু তোমাকে মাস্ট অ্যান্সার করতে হবে। অ্যান্ড এটা কিন্তু যারা ঢাবিতে এক্সাম দিবা তাদের 12টা এমসিকিউ থাকে, অ্যান্ড যারা গুচ্ছে এক্সাম দিবা তাদের 35টা করে এক্সাম এমসিকিউ থাকে। সো এটা কিন্তু শতভাগ করার চেষ্টা করতে হবে। শতভাগ করা সম্ভব। কেন বলছি? দেখো, তোমরা গতানুগতিকভাবে জাস্ট মুখস্থ করে যাও, পড়ে যাও লাইন বাই লাইন, বাট এমন না। তোমরা পড়বা ইন্টারেস্টের সাথে, বুঝে বুঝে, টু দ্য পয়েন্ট। কিছু কিছু ফোকাসিং পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। ম্যানেজমেন্ট জাস্ট ট্রিকি কোশ্চেন করে দেয় তোমাকে। হ্যাঁ, ম্যানেজমেন্ট খুবই সহজ সাবজেক্ট, বাট খুব ট্রিকি কোশ্চেন করে। এই ট্রিকি কোশ্চেনগুলো আমরা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে ব্রেক করতে পারি। সেই সমস্ত ট্রিকি কোশ্চেনের জন্য টিপস ট্রিক্স নিয়ে আমি থাকবো তোমাদের ম্যানেজমেন্ট পড়ানোর জন্য। দেখা হবে নিশ্চয়ই ক্লাসে। আল্লাহ হাফেজ। ওকে, স্নেহাপুর কথা থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের সব কিছু মিলিয়ে গুছিয়ে দিবে, অর্থাৎ একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যে ধারাবাহিক বা গতানুগতিক পড়াশোনা, সেটাকে চেঞ্জ করে কিভাবে এখন থেকেই সেরা পড়াশোনাটা করা যায়, এখন থেকেই পুরো সাবজেক্টটাকে কমপ্লিট করে অ্যাডমিশন পর্যন্ত এগিয়ে যাওয়া যায়, তার পুরো কাজটা কিন্তু তোমাদের স্নেহাপু করে দিচ্ছে। আমরা পরবর্তী ডেকে নিচ্ছি আমাদের সুবার্তা আপুকে। সুবার্তা আপু আছে তোমাদের সাথে, ইনফরমেশন সিস্টেম ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করছে যদিও। সুবার্তা। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরোজ সুবার্তা। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছো। তো আমি বর্তমানে পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে, আর তোমাদের সাথে আমি এসিপিতে থাকছি ম্যানেজমেন্ট ক্লাস নিয়ে। এখন ম্যানেজমেন্ট কিন্তু খুবই একটা কঠিন সাবজেক্ট না, আবার খুবই যে সহজ এমন কিছু না। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, অ্যাকাউন্টিং ফাইন্যান্সের সাথে আমরা যদি তুলনা করি, তখন আমাদের মনে হয় যে ম্যানেজমেন্ট একটু সহজ। কিন্তু যে প্রবলেমটা হচ্ছে যে ম্যানেজমেন্টে কিছু প্রবলেম থাকে, কিছু প্রবলেম থাকে, যেগুলো আমরা সমাধান করার ট্রাই করি না, কারণ আমরা হচ্ছে অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স নিয়ে খুবই ব্যস্ত থাকি। তো দেখা যায় যে আমাদের অনলাইন এবং অফলাইনে এটার জন্য আমরা কারোর কাছে হেল্প সিক করতে পারি না। আমি এবং তোমাদের স্নেহাপু ইনশাআল্লাহ তোমাদের এই এসিপি ক্লাসগুলোর মধ্যে ম্যানেজমেন্টের যে আমাদের একাডেমিক ও অ্যাডমিশন লেভেলে যে প্রবলেমগুলো থাকে, সেগুলো সলভ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওকে, সুবার্তা আপুকে ধন্যবাদ। আমরা একটু পরবর্তী সেগমেন্টে দেখে নিচ্ছি। আমাদের সাথে আছে অরণ্যা সাহা পূজা আপু, পড়াশোনা করছে ইন্টারন্যাশনাল বিজনেস, যা সংক্ষেপে হচ্ছে আইবি বলা হয়। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমি ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টে পড়ছি। আমি তোমাদেরকে মার্কেটিংয়ে হেল্প করব। তো সবাই মনে করে যে মার্কেটিং হচ্ছে গিয়ে একটা অপশনাল সাবজেক্ট, আবার হচ্ছে গিয়ে থিওরি তো আছেই। তো থিওরির জন্য হচ্ছে এটাকে এত বেশি ইন্টারেস্টিং লাগে না। তো সবাই হচ্ছে গিয়ে কোনো মতে পরীক্ষার আগে একটু পড়ে তারপরে হচ্ছে গিয়ে পরীক্ষা দিয়ে আসে যে হ্যাঁ কোনো মতে একটা রেজাল্ট করলেই হলো। কিন্তু আসলে হচ্ছে গিয়ে তুমি যদি মার্কেটিং সাবজেক্টটা মন দিয়ে পড়ো বা পছন্দ করে পড়ো, তাহলে তুমি বুঝতে পারবা যে সাবজেক্টটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং। আর তুমি যখন হচ্ছে গিয়ে এইচএসসির পরে ইউনিভার্সিটিতে যাবা, তোমার হচ্ছে গিয়ে মার্কেটিং পড়লে তোমার অনেক সামনে অপশনস থাকবে। তো মার্কেটিং আসলে এফবিএস বিভাগেও খুব ভালো একটা সাবজেক্ট। তো আমি আশা করব তোমাদের হচ্ছে গিয়ে মার্কেটিংয়ের সাবজেক্টটায় যাতে হচ্ছে গিয়ে আর বোরিং না লাগে। আর সাথে সাথে হচ্ছে গিয়ে অনেকে মনে করে যে ফিনান্স পড়ছি, অ্যাকাউন্টিং পড়ছি, আবার ম্যানেজমেন্টও পড়ছি, মার্কেটিংটা কখন পড়বো। আর অনেকে মনে করে আবার যে মার্কেটিং আর ম্যানেজমেন্ট তো সেম টাইপের, একটা পড়লে আর একটা হয়ে যাবে। কিন্তু আসলে এটা
ট্রু না সব সময়, হ্যাঁ কিছু হয়তো মিল থাকতে পারে কিন্তু সব সময় ট্রু না। তো আমি তোমাদেরকে এটা বলতে পারি যে তুমি যদি লাইভ ক্লাসটা করো তাহলে দেখবে তোমার আর বাসায় আলাদা করে পড়তে হচ্ছে না যে আচ্ছা ক্লাস তো করলাম এখন হচ্ছে গিয়ে আবার রিডিং পড়ি, কোয়েশ্চেন্সগুলো সলভ করি। তোমার ক্লাসে আমি তোমাকে যা যা দরকার পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আর অবশ্যই মনে রাখার জন্য যা যা দরকার সব তোমাকে এই ক্লাসেই শিখিয়ে দেওয়া হবে। তো আশা করছি তোমার মার্কেটিংয়ে একটা ভালো রেজাল্ট হবে আর অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে তুমি একটা ভালো জায়গায় চান্স পাবে। থ্যাংক ইউ। ওকে, তোমাদের পুরো মার্কেটিংয়ের দায়িত্ব কিন্তু নিচ্ছে তোমাদের পূজা আপু। সো ভরসা রাখবে অবশ্যই। আমাদের সাথে আছে তালহা জাবির। তালহা জাবির পড়াশোনা করছে MIS ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। আমি তালহা জাবির, আমার পরিচয় আমি অলরেডি দিয়ে দিয়েছি। আমি এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম 2022 সালে। পরীক্ষার 6 মাস আগে আমি এমন একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম যেখানে আমি টেস্ট পরীক্ষার আগে প্রতিটা বিষয়ের একটা হেল্প পাবো, বাট আমি সেটা পাইনি। তবে আমার বিশ্বাস তোমাদের জন্য তাই আমরা নিয়ে এসেছি। আমরা যেটা পাইনি তোমরা অবশ্যই সেটা পাবে। এই জন্য আমি তোমাদের মার্কেটিং বিষয়ে যত সাহায্য লাগে সব করব। এছাড়াও দেখতেই পেলে কত টিচার আছে, সবাই তোমাদের সব বিষয়ে সাহায্য করবে। তাহলে অপেক্ষা কিসের, জয়েন করো, এখানে দেখা হচ্ছে ক্লাসরুমে। ওকে, তোমাদের পূজা আপুর সাথে তালহা জাবির ভাইও আছে মার্কেটিং ডিপার্টমেন্টে। আমাদের সাথে আছে সুচি আপু। সুচি আপু একটু চলে আসো। সুচি আপু পড়াশোনা করছে ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির আন্ডারে। সুচি আপু চলে আসো। সবাইকে আবার আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু একদমই কাছে চলে এসেছে। তো অ্যাডমিশনের সময় তোমরা তো লাখো শিক্ষার্থীদের সাথে টেক্কা দিবে অবশ্যই, কিন্তু তার চাইতেও যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো আগে এইচএসসি ফলাফল ভালো করা। আর সেটার জন্যই আমি আসছি তোমাদের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজে আমি পড়াশোনা করছি, সাবিহা সূচি। তোমরা তো আমার পরিচয় আগেই পেয়েছো এবং তোমরা ইতিমধ্যেই আমাকে জানিয়েছো ভূগোল তোমাদের খুব কঠিন লাগে। ভূগোল আসলে মুখস্থ করার মতো কোনো বিষয় না, এটা জানার একটা বিষয়, বোঝার একটা বিষয়। এটা কিন্তু অনেকটা সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোর মতোই। আমরা দেখি যে সায়েন্সের ক্ষেত্রে যেরকম বায়োলজি, ফিজিক্স এগুলোর ক্ষেত্রে যেরকম 3D অ্যানিমেশন বা ফটো দিয়ে বোঝানো হয়, আর্টসের সাবজেক্টগুলোতে এরকম বোঝানো হয় না, কিন্তু ভূগোলের ক্ষেত্রে কিন্তু এটা খুবই জরুরি। তো আমরা চেষ্টা করব যে এরকম 3D ফটো বা ভিডিও দিয়ে তোমাদেরকে বোঝানোর, ভূগোলকে আরও সহজ করে তোমাদের সামনে তুলে ধরার। তো যেটা অন্য কোনো প্ল্যাটফর্ম এখনও পর্যন্ত করেনি আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্য, আমরা অবশ্যই সেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। ওকে, আমরা মনে হয় নতুন কিছু পেতে যাচ্ছি যে আর্টস স্টুডেন্টদের জিওগ্রাফি খুব সুন্দর, টাইপোগ্রাফি হোক সেটা চিত্র দিয়ে, সেটা কোনো সুন্দরভাবে চিত্র দিয়ে বোঝার এই পরিবর্তনটা বা এই সূচনাটা হতো সূচিয়াপুর মাধ্যমে আমাদের এসিপিতে হতে যাচ্ছে। আমরা একটু পরবর্তী সেগমেন্ট রেখে নিচ্ছি আমাদের মিফতা ভাইয়াকে। তোমরা অনেকেই হয়তো মিফতা ভাইয়া ক্লাস করেছো। মিফতা একটু চলে আসো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, তীরে এসে তরি ডোবা এই বিষয়টার সাথে তোমাকে পরিচিত মনে আছে কি? সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশে সে মাহমুদুল্লাহ লাস্ট এসে 6টা, এটা কিন্তু তীরে এসে তরি ডোবা ছিল। আচ্ছা, এই যে সকল সাবজেক্টের শেষে কিন্তু এখন ইতিহাস, এই ইতিহাস বিষয়টা কিন্তু এমন আমরা বলি আচ্ছা ঠিক আছে এটা রেখে দিই, এটা পড়বো না পড়লেও হবে, কিন্তু দেখা যাচ্ছে এই ইতিহাসটাই শেষ পর্যন্ত আমাদের গলার কাটা হয়ে দাঁড়ায়, কারণ এটা আমরা ওই ছেড়ে দিই করতে করতে আর পড়ি না, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সাধারণত তোমরা যখন ক্লাসের নোট চাও, সেই নোট চাওয়ার ক্ষেত্রে কিন্তু দেখা যায় মানে সবাই টপারদের কাছে যাও, তাই না? কিন্তু আমার কথা হচ্ছে না, টপারদের কাছে না, আমাদেরকে যেতে হবে তাদের কাছে যারা ওই সামান্যর কারণে টপ হতে পারেনি, বা বলা যেতে পারে একটুর কারণে যারা র্যাঙ্কিং মিস করেছে। কারণ কি, তাদের ব্যর্থতাটা কোন জায়গায় সেটা তোমরা বুঝতে পারবে। ঠিক তেমনই একটা জায়গায় না আমি কথা বলছি, কারণ আমার এসএসসিতে আমি যদিও মাদ্রাসা থেকে পড়াশোনা করছি, দাখিলে আমার A+ মিস হয়েছে ঠিক এই ইতিহাসটাই। তো এই ইতিহাসটা আমার কেন প্লাস মিস হয়েছে, ঠিক এই কারণে আমি বিগত করোনার সময় থেকে ইতিহাসটাকে আমি একদম সম্পূর্ণভাবে ঝালাপালা করে শেষ করেছি। তো এই সকল সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আমরা ইতিহাস পড়াশোনা করব, ইতিহাস আরও মজাদার করে তুলে ধরবো। এর পাশাপাশি আরেকটা বিষয় অবশ্যই উল্লেখ করতে হয়। দেখো, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে
অ্যাডমিশন করতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ জিকে। এখন এই জিকে যখন তোমরা পড়তে দেখবা তখন দেখবা প্রায় 4 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 1 ভাগ কোনো না কোনোভাবে তোমাদের ইতিহাসের সাথে সম্পৃক্ত। এখন তোমরা যদি এই বিষয়টাকে ভালোভাবে আয়ত্ত করতে না পারো, এই বেসিকটা বা এই একদম মূল ভিত্তিটা তোমরা যদি ঠিকমতো গড়তে না পারো, তাহলে কিন্তু ওই সময়টা গিয়ে তোমাদের বেশি প্রেশার পড়বে। আর সেই প্রেশারটা কমানোর দায়িত্ব হচ্ছে এখন এই সময়টা ইন্টারের সময়, আর সেটা কিভাবে এই ইতিহাসটাকে ভালোভাবে পড়াশোনা করে। অতএব তীরে এসে তরি ডুবা এই কাজটা কখনো করা যাবে না। আর সে সকল জায়গা থেকে আবার হচ্ছে জিকের ক্ষেত্রে আমরা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি অ্যাডমিশনের ক্ষেত্রে। তো এই সামগ্রিক বিষয়গুলোর জন্য আমরা বুঝতে পারছি ইতিহাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের সাথে এই আমাদের এই এসিপি যাত্রায় বন্দি পাঠশালা নতুনভাবে তোমাদের আর্টসগুলো নিয়ে আসছে। তো এই সামগ্রিক জায়গা থেকে আমাদের এই নতুন প্রোগ্রামে আর্টসের এই ইতিহাসটাকে আরও দারুণভাবে তুলে ধরতে তোমাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ মিফতাহুর রহমান। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগে। তোমরা হয়তো অনেকে আমরা চিনে থাকবে, আমি গত পাওয়ার প্লে প্রোগ্রামে মাদ্রাসা বিভাগের সাবজেক্টগুলো নিয়েছিলাম। তাহলে এইবার আমাদের ইতিহাসটাকে মজাদার করে তুলে ধরতে স্লাইডের মাধ্যমে মজার ছল ইতিহাসটা পড়বো এবং এই বিষয়গুলো সমগ্রভাবে আমরা দেখবো, সামগ্রিকভাবে আমরা দেখবো কোথায় আমাদের ক্লাসরুমে। তাহলে তোমার সাথে দেখা হচ্ছে, হাসি হচ্ছে, মজা হচ্ছে, ইতিহাসকে জানা হচ্ছে কোথায়? ক্লাসরুমে। তাহলে দেখা হচ্ছে ক্লাসরুমে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মিফতা। আমরা চলে যাচ্ছি আমাদের গোলস অফ এসিপি, আমাদের ইয়াসিন ভাই একটু বাকি অংশটা। ওকে, সো আমাদের এসিপি এর গোল, আমাদের লক্ষ্য কি, সেই লক্ষ্য বোঝানোর আগে আমি এসিপি টিচার প্যানেলে আরও দুজনকে পরিচয় করিয়ে দিব। তাদেরকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, এই কারণেই তাদের ছবি তোমরা দেখোনি। সো আমি একটু ডেকে নেব আমাদের এসিপির ইংলিশ ইনস্ট্রাক্টর এবং এসিপির পৌরনীতি ইনস্ট্রাক্টর আমাদের ফারিয়া আপু মানিককে। জিকে কুইন এখন পৌরনীতি কুইন, সিভিক কুইন। কারণ আমরা জানি পৌরনীতিতে সংবিধান আছে, তারপর আর কি আছে, অনেক ইতিহাস অনেক ইতিহাস আছে। সংবিধান আপুর চেয়ে ভালো পড়াইতে আমি কাউকে দেখিনি। সো আপু তোমাদের পৌরনীতি সংবিধান দিয়ে শুরু করবে, আর মানিককে তো নতুন করে আমার কিছু বলার নাই, ও তোমাদের ইংলিশ পড়াবে। আপু, পৌরনীতি ব্যাপারটা নিয়ে কেমন আপনি চিন্তিত? আচ্ছা, যেমন একটু আগে মিফতা বলে গেল যে ইতিহাস আমরা যখন অ্যাডমিশন দেই তখন হচ্ছে ইতিহাসে অনেক কিছু থাকে আমার। সো ঠিক সেরকমই পৌরনীতি থেকেও কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, আমার যদি যেমন আমরা একটু আগে মানিক বলতেছিল জিএসটিতে কিন্তু মৌলিক জিকে থাকে। হ্যাঁ, আমাদের অন্যান্য থাকে ইউনিভার্সিটিতে, কিন্তু আমার যদি স্পেসিফিক যদি বলি জিএসটিতে থাকে। এখন তুমি যদি এইচএসসি লাইফে যদি তোমার তোমার নিজের যে বইটা আছে, পড়ার বইটা তুমি ঠিক মতো পড়তে পারো, টেক্সট বইগুলা, আমার তো মনে হয় তখন তোমার কিন্তু অ্যাডমিশনে গিয়ে কষ্ট হবে না। অনেকে হচ্ছে কি ফাঁকিবাজি করো তোমরা এইচএসসি লাইফে। হ্যাঁ, তারপর যখন আসো, কারণ তোমরা জানো যে আমি যদি ধরি পরিণীতি আর্টসে, আমি যদি আর্টস যদি বলি, আমি যদি কমার্সকে বাদ রেখে, তার মানে তোমাকে পরীক্ষা দিতে হবে বিভাগ পরিবর্তন, যেটা আমরা বলিয়েছি গিয়ে বাংলা ইংলিশ জিকে। আমার জিকে একটা বড় একটা পার্ট আমার এখানে, কারণ আমি জানি যে আমাদের জিকেতে কিন্তু অনেক নাম্বার থাকে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সবসময় দেখা যাচ্ছে যে যা নাম্বার থাকে অন্য সাবজেক্টে তার ডাবল থাকে জিকেতে। তার মানে তুমি যদি তোমার এই এইচএসসি লাইফে যদি ভালো মতো পড়তে পারো, তখন তোমার কিন্তু ইজি হয়ে যাবে তখন তোমার অ্যাডমিশনে। সো তুমি যদি এখন পড়তে পারো, আমার কাছে মনে হয় যে তুমি আমাদের অনেকেই আছে যে যেমন সায়েন্সের স্টুডেন্টরা ভয় পায়, আচ্ছা ঠিক আছে আমি সাধারণ জ্ঞান কীভাবে পড়বো, আমি তো ইতিহাস কোনোদিন পড়ি নাই। কিন্তু আর্টসের পোলাপাইনের জন্য কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট, তোমারই এইগুলো থেকে প্রশ্ন আসবে। তুমি যদি এইচএসসি লাইফে যদি ভালো মতন পড়তে পারো, আমার মনে হয় তখন তুমি তুমি যদি অ্যাডমিশন যাবা যখন, তখন তোমার জন্য কষ্ট হবে না। তো ইনশাল্লাহ তো আমি চেষ্টা করবো পরিণীতি তোমাকে একটু সোজাভাবে পড়াইতে। তোমরা অনেকে যেটা বলো যে মুখস্থ করা, হ্যাঁ অবশ্যই মুখস্থ করা, কিন্তু বুঝে মুখস্থ করা আর না বুঝে মুখস্থ করার মধ্যে অনেক বড় পার্থক্য আছে। আমি নিজে যখন সাধারণ জ্ঞান পড়ছি, আমি যখন না বুঝে পড়ছি, যেমন বাংলা সাহিত্য, আমি প্রথমে না বুঝে পড়তাম, আমি কি পড়তেছি এগুলো, হ্যাঁ চর্যাপদ কি বুঝি নাই। বাট যখন বুঝে পড়ছি তখন আমি আচ্ছা এত তো সোজা জিনিস, এটা আমি না বুঝে পড়তে গিয়ে আমার পুরো মাথা খারাপ হয়ে গেছিলো। সো এটাই যে তুমি বুঝে পড়ো, আমার মনে হয় যদি তুমি বুঝে পড়বা তখন তোমার জন্য সেটা সোজা হয়ে যাবে। তো ইনশাল্লাহ তো আমরা ক্লাস নিব এসিপি গ্রুপে, তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও, ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মানে কিছু বলবো? একদম ছোট্ট করে বলি, হ্যাঁ একেবারে ছোট করে বলবো, খুব বেশি বলবো না আমি। আর্টস অথবা কমার্সের শিক্ষার্থীদের যদি বলি যে ওই যে আমাদের মিফতা ভাই যেটা বললো যে তীরে এসে তরি ডোবার মতো একটা ব্যাপার হচ্ছে ইতিহাস, আর সে জায়গায় যদি আমি বলি যে ইংরেজি আমরা সবসময় জেনে আসি যে এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। সো বিদেশি ভাষা মানে হচ্ছে এখানে আমার পড়তে সমস্যা হতে পারে, অনেক জায়গার মধ্যে স্পেলিং বুঝি না আমরা, অনেক সেন্টেন্সের মিনিং বুঝি না, গ্রামারের কঠিন টার্মসগুলো আমরা বুঝি না। হ্যাঁ, সেই জিনিসগুলোকে একেবারে সহজভাবে, সবচেয়ে সহজভাবে তোমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য, শুধু শেখানো না, গ্রামার জিনিসটাকে যে মুখস্থের জায়গা থেকে সরিয়ে নিয়ে
আত্মস্থ করার জায়গা থেকে সরিয়ে নিয়ে বোঝার জায়গা রয়েছে, সেই ভাষা হিসেবে শেখার জায়গা রয়েছে, এটাকে শুধু সাবজেক্ট হিসেবে না, সেই কাজটা আমি করব। তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় সাবজেক্টের এইচএসসিতে টপ নচ প্রিপারেশন হবে ইংলিশের। ইংলিশ নিয়ে কোনো ধরনের চিন্তা করার সুযোগ আমি অ্যাটলিস্ট তোমাদেরকে দিচ্ছি না। ওকে, সো আমি তোমাদেরকে তোমাদের বহুল প্রতীক্ষিত যেই ফ্রি ক্লাসের রুটিনটা সেটা একটু দেখাবো। এরপর শুভ ভাইয়া ও মানিক ভাই এসে তোমাদের এসিপির গোলটা ব্যাখ্যা করবে, যে আমাদের এসিপির গোলটা কি, এসিপির লক্ষ্যটা কি, তোমাদের জন্য আমরা কি কি কার্যক্রম রাখবো সেগুলো ব্যাখ্যা করবে। সো তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে তোমাদের জন্য কি আছে। তোমাদের জন্য আছে ফ্রি লাইভ ক্লাস রুটিন। আগামী পরশুদিন থেকে অর্থাৎ আজকে বুধবার থেকে তোমাদের এই ফ্রি লাইভ ক্লাস শুরু হবে। রুটিনটা আমি একটু দেখাচ্ছি প্রথমেই। আচ্ছা, এখানে রুটিনে একটু মিস্টেক আছে, রুটিনের মিস্টেকটা একটু আমি বলে দিই। সেটা হচ্ছে তোমাদের যে 11ই ডিসেম্বর আমাদের প্রথম ক্লাস শুরু। 11ই ডিসেম্বর রোজ বুধবার প্রথম ক্লাস হিসাব বিজ্ঞান, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ পর্ব 1 নিবে তোমাদের হাবিবুল্লাহ ভাইয়া। আর 13ই ডিসেম্বর এই অধ্যায়ের উপরই পর্ব 2 নিবে তোমাদের হাবিবুল্লাহ ভাইয়া। অর্থাৎ বুধবার এবং শুক্রবার তোমাদের এই অধ্যায়ের উপর 2টি ক্লাস হবে এবং এই 2টি ক্লাসে এই অধ্যায়টি পুরোটা গুছিয়ে দেবে তোমাদের হাবিবুল্লাহ ভাইয়া। শুধু ক্লাসই নয়, তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, 11 ডিসেম্বর বুধবার তোমাদের প্রথম পর্বের ক্লাস, আর ঠিক তারপরেই 14ই ডিসেম্বর, মানে হচ্ছে 14 ডিসেম্বর না, এটা হবে 12ই ডিসেম্বর, তার উপর এক্সাম। মানে যেদিন ক্লাস তার পরের দিন তোমার এক্সাম থাকবে। ঠিক একইভাবে যখন 13ই ডিসেম্বর ক্লাস করছো, 14ই ডিসেম্বর এক্সাম থাকবে। মানে যেই ক্লাসটা হচ্ছে পরের দিন ঠিক সন্ধ্যা 6টায় ওই ক্লাসের উপরে এক্সাম। আর ওই এক্সামে যারা বিজয়ী হবে তারা পাবে আমার পরনে এই এসিপি এর টি শার্ট এবং বন্দিবাসালার ডায়েরি। সো আমি একটু রুটিনটা আবারও দেখাই যে 11 তারিখ এবং 13 তারিখে তোমাদের হিসাব বিজ্ঞানের একটা চ্যাপ্টার ডান। এটা হচ্ছে মূলত কমার্সের শিক্ষার্থীদের জন্য। এখন আর্টসরা বলবে আমাদের ক্লাস কই? এই যে দেখো, 14 তারিখ এবং 18 তারিখ বাংলা বাংলার খুব গুরুত্বপূর্ণ একটা কি বলে, এটা কি ছোট গল্প তাই না? বাংলার খুব গুরুত্বপূর্ণ একটা ছোট গল্প অপরিচিতা 1 অপরিচিতা 2। আমি এটা পড়ি নাই, বাট আমি এটা নাটক দেখেছি, খুবই চমৎকার। তো এটা নিবে হচ্ছে তোমাদের মাহিম ভাইয়া। আর এই যে 14 তারিখ যে ক্লাস, 15 তারিখ কিন্তু এক্সাম, আবার 18 তারিখ যে ক্লাস, 19 তারিখ কিন্তু এক্সাম। এরপরে আর্টসের বিষয়ভিত্তিক একটা সাবজেক্ট দেওয়া দরকার তাই না? ইয়েস, এর জন্য থাকবে 21 ডিসেম্বর এবং 23 ডিসেম্বর আমাদের জিকে ফারিয়াপু তোমাদের পৌরনীতি পড়াবে, এবং পৌরনীতির সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সংবিধান। এই সংবিধানটা তোমাদের 2টা ক্লাসে পুরোপুরিভাবে গুছিয়ে দিবে। সো এটা হচ্ছে আমাদের ফেজ 1-এর রুটিন। ফেজ 1-এ আমাদের টোটাল এই 6টি ক্লাস হবে। আগেই বলছি, এই প্রত্যেকটা ক্লাসের পর কিন্তু ভাইয়া তোমাদের এই যে এক্সাম হবে, আর এক্সামে যারা টপ করবে তারা পেয়ে যাবে আমার পরনে এসিপি টি শার্টটা এবং ডায়েরি। আর ক্লাস টাইম হচ্ছে ঠিক সন্ধ্যা 6টায়। ক্লাস টাইম হবে সন্ধ্যা 6টা। আচ্ছা, ক্লাস টাইমটা এখানে লেখা হয়নি। ক্লাস টাইম হচ্ছে 6 PM, প্রতিদিন 6 PM। যে সময়ে ক্লাস ওই সময় কিন্তু এক্সাম। যেদিন ক্লাস তার পরের দিন এক্সাম, 6টা থেকে এক্সাম দিতে পারবা। এক্সাম কিভাবে দিবা তার ইন ডিটেলস আমরা এসিপি গ্রুপে জানিয়ে দিব। সো আমি একটু শুভ ভাই এবং মানিককে ডেকে নিব যে আমাদের এসিপি এর গোলগুলো স্টুডেন্টদের সামনে উপস্থাপন করতে, আমরা কেন এসিপি নিয়ে নামলাম তার সুস্পষ্ট যেই কারণগুলো সেগুলো একটু ভাইয়ারা বলবেন। সো যারা বিজ্ঞান বিভাগের যারা কমার্স এবং আর্টস, তোমরা অলরেডি আমাদের প্রথম ফেজের রুটিনগুলো অলরেডি দেখে ফেলেছো। সো আমরা চেষ্টা করেছি যে তোমাদের সবার জন্য কিছু রাখতে। প্রথম ফেজে কমার্সদের জন্য আমরা রেখেছি আর্টসের অ্যাকাউন্টিং ক্লাস, যারা আর্টস আছে তোমাদের জন্য রয়েছে পরিণতি ক্লাস, এবং উভয়ের জন্য আমাদের রয়েছে বাংলা ক্লাস। সো প্রতিটা ফেজেই আমরা ব্যালেন্স করে আর্টস এবং কমার্স তোমাদের জন্য কিছু কিছু অধ্যায় এই মুহূর্তে রাখবো। বাট তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমাদের ফুল প্রোগ্রাম, মানে আমাদের সম্পূর্ণ আর্টসের সাবজেক্টগুলো, মানে একটা সাবজেক্টে সব কয়টা অধ্যায় কিভাবে আমরা শেষ করব। সো এই প্রশ্নগুলোর সমাধান তোমরা পাবা আমাদের ক্লাসে। আমরা ক্লাসে আস্তে আস্তে করে তোমাদের সম্পূর্ণ অধ্যায়গুলো এবং তোমাদের সব কয়টা সাবজেক্ট গুছিয়ে দিব। সো তার আগে এখন তোমাদের মনে উদ্দেশ্য যে এই যে রুটিন আর কি কি কার্যক্রম আমাদের রয়েছে আর্টস এবং কমার্সের, আসলে আমাদের যে এসিপি এর গোলগুলো কি, লক্ষ্যগুলো কি, উদ্দেশ্য কি। পাশাপাশি আমাদের এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমাদের মনে উদ্দেশ্য থাকতে পারে যে বন্দি পাঠশালার
এসিপি এইখানে আসলে কি কি হবে। সো সবার জন্য আমরা রিভিল করতেছি। সো এই পার্টটা আজকেই প্রথম এবং আজকেই শেষ, এর পরবর্তীতে কোনো লাইভে আসলে দেখানোর প্রয়োজন হবে না, আমরা কাজেই দেখিয়ে দিব যে আমরা এই যে গোলগুলো, এই গোলগুলো নিয়ে কাজ করতেছি। সো আমরা তাহলে একটি একটি করে আমাদের উদ্দেশ্যগুলো তোমাদেরকে একটু দেখাই। সো প্রথম উদ্দেশ্য, সো এইটা আমি বলি তারপরে আবার একটা একটা করে। ওকে ফাইন। সো আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আর্টস ও কমার্স শিক্ষার্থীদের জন্য সর্ববৃহৎ প্ল্যাটফর্ম তৈরি করা, এবং এটা শুধুমাত্র আমরা একাই পারবো না, এটা পারবো হচ্ছে আমরা এবং তোমরা উভয় মিলে। সো আমরা চাচ্ছি যে বন্দি পাঠশালা যেরকম ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম ফর সায়েন্স, ঠিক একই রকমভাবে এসিপি যেন হয় আমাদের আর্টস এবং কমার্সের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম যত বেশি বড় হবে আমাদের সার্ভ করতে তত বেশি সহজ হবে। সো আমরা চাই ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে আমাদের এই সার্ভিসগুলো দেওয়া। সো সার্ভিসগুলো কি কি সেগুলো আমরা আস্তে আস্তে আসবো, বাট আমাদের অন্যতম প্রধান বা প্রধানই বলা যায় এবং প্রথম লক্ষ্য হচ্ছে আমরা ধীরে ধীরে, আমরা একদিনে হতে চাই না, আমরা লম্বা সময় নিয়ে হতে চাই যেন এটা সাস্টেনেবল হয়। সো আমরা সাস্টেনেবলভাবে বন্দি পাঠশালার মতো আমরা এসিপি প্রজেক্ট কমার্স এবং আর্টসের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হতে চাই। সো তারপরে এর লক্ষ্য, হ্যাঁ, প্রত্যন্ত অঞ্চলের আর্টস কমার্সের স্টুডেন্ট সহ সুবিধাবঞ্চিতদের কাছে শিক্ষাটা যেন সহজ হয়, যেন বিনামূল্যে হয়, সেই কাজ করবে এসিপি। আমরা এটাকে যদি আমি একটু বলি যে আমরা দুইটা সেগমেন্ট আসলে ভাগ করি আমাদের সোসাইটিকে। একটা হচ্ছে প্রলেতারিয়াত আর হচ্ছে অ্যারিস্টোক্রেটিক সোসাইটি। এখন একেবারে উচ্চবিত্ত সমাজ যারা রয়েছে তাদের যে কোনো জায়গার মধ্যে পড়াশোনা করতে অনেক টাকা খরচ করে কোচিং করা, পরীক্ষা দেওয়া, সেটা করার সুযোগ হয়তো অনেকেই রাখতে পারবে, কিন্তু সেই চ্যালেঞ্জটা কয়জন নিতে পারবে? যে প্রত্যন্ত এলাকায় যে শিক্ষার্থীরা ভালো শিক্ষকের সান্নিধ্য পাচ্ছে না, ভালো বই পাচ্ছে না, ভালো লেকচার পাচ্ছে না, ভালো ক্লাস পাচ্ছে না, সেই শিক্ষার্থীদের দায়িত্ব আসলে কে নেয়? সেটা কিন্তু খুবই কম। মানে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা তারা একটা কোর্স করবে বা একটা কোচিং করবে প্রতি মাসে, সেখানের মধ্যে দেখা যায় যে ধরো তুমি যদি কোচিংয়ের চিন্তা করো, তুমি অ্যাকাউন্টিং পড়তেছো, তুমি মার্কেটিং পড়তেছো, তুমি ফিনান্স পড়তেছো, তার মানে তুমি 3টা সাবজেক্ট যদি পড়ো, সাথে যদি তুমি ইংলিশ পড়ো, বাংলা পড়ো, 5টা সাবজেক্টে তুমি যদি 800 টাকা করে চিন্তা করো, তোমার কিন্তু 4000 টাকা প্রতি মাসে। সেই জায়গার মধ্যে এই ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপটা ফিল আপ করতে যাচ্ছি। যে জায়গায় পড়াবে ঢাকা ইউনিভার্সিটির, তোমার সুনামধন্য ইউনিভার্সিটি, আমরা সব তোমাদের ভাইয়া পড়ে দেখছো ঢাকা ভার্সিটির, সেইখানে তারা যেই পাইপলাইন দিয়ে গিয়েছে সেই ভাইয়ারা তোমাদেরকে পড়াবে। আবার সেখানে এই যে ইকোনমিক ব্যাপারটাকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি, যে যে শিক্ষার্থীরা প্রত্যন্ত এলাকায় আছে, যারা গরিব শিক্ষার্থী আছে, যারা পারছে না, একেবারে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে যে কিভাবে আমি অল্প টাকার মধ্যে আমার প্রস্তুতিটা শেষ করে আমার স্বপ্নের পথে এগিয়ে যাই, তাদেরকে আমাদের সার্ভিসগুলো তাদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া কিন্তু আমাদের অন্যতম একটা লক্ষ্য। সো আশা করছি যারা গ্রামের শিক্ষার্থী রয়েছে, যারা যেই কোনো জায়গায় শিক্ষার্থী রয়েছে না কোনো, একেবারে কম খরচের মধ্যে তোমাদের পুরো জার্নিটা শেষ করতে পারে আমাদের এই প্রোগ্রামের সাথে। তো আমি আরেকটু অ্যাড করি যে বন্দি পাঠশালার স্টার্টিংটা এরকম ছিল। আমরা কিন্তু এত বড় একটা প্রতিষ্ঠান করার জন্যই কিন্তু শুধুমাত্র আমাদের বন্দি পাঠশালার স্টার্টিংটা হয়নি। সো আমাদের উদ্দেশ্য ছিল স্টুডেন্টকে পড়ানো, সো আমাদের প্যাশন ছিল পড়ানো, সেই জায়গা থেকে আমরা শুরু করেছিলাম। সো একই রকমভাবে আমরা তোমাদেরকে কথা দিচ্ছি, বন্দি পাঠশালার প্রতিটা এইচএসসি পরীক্ষার আগে আমরা 2000 সাল, মানে আমরা যদি 20 বলি, 21 বলি, 22 বলি, প্রতি বছরই এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তে আমরা কিছু না কিছু করেছি। জানো, একটা শ্রেণীর স্টুডেন্টরা যারা আছে, যারা সবসময় সার্ভিস নেওয়ার আগে বা ক্লাস নেওয়ার সময় তাদের কাছে অর্থনৈতিক ব্যাপারটা অনেক বড়, তারা যেন কিছু পায় ফ্রিতে, তারা যেন কিছু পায় বিনামূল্যে। সো তোমরা যদি একটু কষ্ট করে বন্দি পাঠশালা ইউটিউব চ্যানেলে যাও, তাহলে তোমরা এরকম কোনো অধ্যায় পাবা না যেই অধ্যায়ের উপর কন্টেন্ট নাই। ইভেন এরকমও আছে যে কোনো কোনো অধ্যায়ের উপর 2-3টা কন্টেন্ট আছে এবং একজন টিচারও ডাবল আছে। যেরকম আমি যদি বলি যে আমি যদি বলি কনিক্সের উপরে একাধিক ভিডিও রয়েছে, সো এই ভিডিওগুলো কিন্তু ওপেন। সো আমরা এরকম ওপেন পুরো আর্টস এবং কমার্সের জন্য ভিডিও করব, আমাদের অনেক বড় প্ল্যান রয়েছে। সো যেন যারা প্রত্যন্ত অঞ্চলের আছে এবং যারা সুবিধাবঞ্চিত আছে তারা যেন এই ক্লাসগুলো দেখতে পারে। ওকে, সো পরবর্তীতে শিক্ষার্থীদের জন্য সেরা একাডেমিক এবং অ্যাডমিশন সহায়তা প্রদান করা। সো মার্কেটে আমাদের অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, অনেক ধরনের সার্ভিস সেন্টার রয়েছে, যারা কিনা তোমরা অনেকেই রয়েছে যারা চাও যে একটা বেস্ট একাডেমিক প্রোগ্রাম, একটা বেস্ট অ্যাডমিশন প্রোগ্রাম। আমাদের
ফিনান্সিয়ালি আমাদের অনেকেরই অনেক ধরনের প্রবলেম নাই মাশাল্লাহ, বাট অনেকেরই অনেক ধরনের প্রবলেম রয়েছে। সো আমরা একটা প্রাইভেট পড়তে যাই আমাদের একটা টিচারের কাছে, একটা সাবজেক্টের যখন দেখা যায় যে আমাদের পার মান্থ 1,000 টাকা করে পড়ে যায়, 1 বছর ধরে যদি পড়ি তাহলে 12,000 টাকা একটা সাবজেক্টের পেছনে আমরা খরচ করতেছি। তারপরেও আমরা কি আদৌ কতটা স্যাটিসফাই আমরা জানি না, তবে আমার যেটা এক্সপিরিয়েন্স আমার মনে হয় যে কোনো স্কুল এবং কলেজের টিচাররা ওনারা অবশ্যই অনেক বেশি গুণী, তারা অনেক বেশি জানে। তারপরেও তোমরা আমাদের থেকে শিখতে অনেক বেশি পছন্দ করো, অনেক বেশি ইজি ফিল করো, অনেক বেশি ভালোবাসো। এজন্য আমাদের কাছ থেকে যে সার্ভিসটা দেওয়া হয় একাডেমিক কিংবা অ্যাডমিশন, সেটা অনেক কম মূল্যে হয় এবং এটা অনেক বেশি প্রিমিয়াম হয়। সো আমরা ট্রাই করব তোমাদের জন্য একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য সবচেয়ে প্রিমিয়াম যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা দেওয়ার জন্য। সো একাডেমিক এবং অ্যাডমিশনে আমাদের যে কোর্সগুলো আসবে আপকামিং, তোমাদের ডিমান্ড অনুযায়ী অলরেডি অনেকেই কোর্স চাচ্ছ, পোস্ট দিচ্ছ আমাদের এসিপি গ্রুপে। সো আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে এই কোর্সগুলো আমাদের আসবে, আমরা ওই রকম প্রস্তুতি নিয়েই ওই কোর্সগুলো শুরু করব যেন ওই কোর্সটা বাংলাদেশের বেস্ট কোর্স হয়। তো তোমাদেরকে একটা ছোট্ট করে একটা ইঙ্গিত দেই। সো আমরা খুব শীঘ্রই তোমাদের কমার্সদের জন্য অ্যাকাউন্টিংয়ের কোর্সটা নিয়ে আসবো এবং তোমাদেরকে কথা দিচ্ছি এই অ্যাকাউন্টিংয়ের কোর্সটা তখনই আসবে যখন আমরা আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিব এবং বাংলাদেশের বেস্ট অ্যাকাউন্টিং কোর্স হবে। শুধু তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বা ঢাবিয়ানদের দ্বারা পরিচালিত হওয়া এই ব্যাপারটা নাই, এটা সত্যি নাই। আমি যদি আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলি, আমি যখন 2017 সালে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি, সো 15-16তে আমি কলেজে পড়াশোনা করছি। তো আমার ক্ষেত্রে যে প্রবলেমটা ছিল, আমি সত্যি কথা বলতে ঢাকা ভার্সিটির নাম শুনছি, আমি হচ্ছে কলেজে উঠে বুঝছি। হ্যাঁ, আগে বুঝতাম মানে স্কুলের ঢাকা বিশ্ববিদ্যালয় এটা মানে কি বুঝতাম জানো, ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ নামে কোনো একটা জায়গা আছে। সো এই যে জায়গাটা, একটা গাইডলাইন্স পাও ঢাকা ভার্সিটি পড়ার জন্য। ধরো তুমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যাবা বা ধরো তুমি চট্টগ্রাম যাবা। এখন চট্টগ্রাম এমন কোনো মানুষকে জিজ্ঞেস করবা যে চট্টগ্রাম চিনে, রাইট? তাহলে যার স্বপ্ন ঢাকা ভার্সিটিতে পড়া, তাহলে তুমি তো ঢাবিয়ান ভাইয়াদের দ্বারা পড়লে কিন্তু সবচেয়ে ভালো সাপোর্টটা কিন্তু তুমি পাবা, কারণ ওই ভাইয়া জানে যে কোন ওয়েতে পড়তে হয়, কতটুকু পড়তে হয়, কোনটা পড়তে হবে, কোনটা ছাড় দিতে হবে। এই জন্যই তোমাদেরকে যেন ঢাবিয়ান করার হারটা যেন আমাদের সবচেয়ে বেশি হয়। তাই তোমরা দেখেছো পুরো টিচার্স প্যানেল একেবারে ইঞ্চ অ্যান্ড আউটস প্রত্যেকে আমাদের ঢাকা ভার্সিটি পড়ুয়া, তারা ঢাকা ভার্সিটির শিক্ষকদের, প্রফেসরদের লেকচার নিচ্ছে, সেই জ্ঞান অনলাইনে তোমাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর্টস এবং কমার্সের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নত করা। সো আমরা যে শিক্ষার মান একটা হিসাব করি, তাহলে আমরা সবসময় জাজমেন্ট করি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের শিক্ষার মান অনেক বেশি। সো একটা ছেলে যখন বুয়েটে চান্স পায়, তার পাশে আবার একটা ছেলে সায়েন্সের, আর একটা ছেলে যখন কমার্সের, সে যখন তার সর্বোচ্চটা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, দুইজনকে পাশাপাশি যদি দাঁড়িয়ে আমি যদি তার একটা সামাজিক স্ট্যাটাসের কথা যদি বলি, তাহলে অবশ্যই কেন যেন বুয়েটের স্টুডেন্ট একটু বেশি প্রাধান্য পায়, এরকমই তো না? এটা কেন যেন একটা তৈরি হয়ে গিয়েছে। সো আমাদের হাতে ওই শক্তিটা নাই যে আমরা আমাদের বোর্ড থেকে কার্যক্রম করব, কমার্স এবং আর্টসদের নিয়ে অনেকটা কার্যক্রম করব। বাট তোমরা যে পড়াশোনাটা করো অনলাইনে আর্টস এবং কমার্সের জন্য, আমরা ইনশাল্লাহ ওই একটা উচ্চতায় নিয়ে যাব যেন তোমরা এই আর্টস এবং কমার্স নিয়ে আসলে খেলতে পারো। এইরকম একটা পর্যায়ে নিয়ে যাব যে আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা যারা ভালো করে, তারাও যে অনেক বড় পর্যায়ের, হ্যাঁ, তারাও যে অনেক বেশি ক্লেভার, তারাও যে অনেক কিছু করতে পারে, তাদের যে অনেক বেশি ক্যাপাসিটি আছে, ওই জায়গায় আমরা ইনশাল্লাহ নিয়ে যাব আর্টস এবং কমার্সের এই প্ল্যাটফর্মটির হাত ধরেই ইনশাল্লাহ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাকে সহজতর করা, এটা যদি আমি একটু বলি, হ্যাঁ, আমি একটু তোমাকে গ্লিমস দিই ব্যাপারটা কি জায়গায়। আধুনিক প্রযুক্তি আসলে বলতে কি বোঝাচ্ছে, ধরো একটা চ্যানেল চিন্তা করো, যেখানে তুমি একটা গ্রুপের মধ্যে বা একটা ওয়েবসাইট চিন্তা করো, যে ওয়েবসাইটের মধ্যে আমাদের প্রত্যেকটা ক্লাস টাইম মতো হচ্ছে। হ্যাঁ, কোনো ক্লাস যেদিন পরীক্ষা তোমার, সেই পরীক্ষার সম্বন্ধে তোমার কাছে একটা মেসেজ যাচ্ছে যে এদিন এই পরীক্ষা। তুমি এই পরীক্ষার যে ক্লাসগুলো করলা, ধরো কোনো কারণে ফর সাম রিজন তুমি একটা ক্লাস মিস করলা, এই প্রত্যেকটা ক্লাস আবার আমাদের যে অনলাইন পোর্টালগুলো রয়েছে, সেটা আমার পেজ, সেটা ইউটিউব চ্যানেল, সেটা ওয়েবসাইট, প্রত্যেকটা জায়গায় এই ক্লাসগুলো আবার সেট আপ করা থাকছে, তুমি পরবর্তী দেখতে পাচ্ছ। এক্সাম সিস্টেম হবে কি, এক্সাম সিস্টেম সবচেয়ে প্রিমিয়াম,
তুমি এক্সাম টাইমে আমাদের প্রশ্নগুলো এমনভাবে সেট করা যে তুমি কপি করে কোথাও থেকে গুগল করে দিয়ে ফেলবা, সেই সুযোগটা রাখছি না। তার মানে একটা স্টুডেন্ট যদি মনে হয় যে আমি একটু ফাঁকিবাজি করবো, সেটার সুযোগ কিন্তু আমরা রাখছি না। আমরা ওইভাবেই একেবারে স্ট্রেট ফরওয়ার্ড তৈরি করতেছি। তার মানে তোমরা এখন টাইমটা কি জানো? তোমাদের টাইম হচ্ছে তোমরা হচ্ছে একটা গলিত বা নরম পোড়ানো একটা লোহার মতো। তোমাদেরকে আমরা যদি ঢাকা ভার্সিটির মতো করে নিয়ে যাই, ঢাকা ভার্সিটি চান্স পাবা। তোমাকে যদি আমি অন্য কোনো দিকে নিয়ে যাই, তুমি অন্য কোনো দিকে যাবা। সো এই জন্য আমরা এমনভাবে আমাদের পুরো পোর্টালটাকে সাজিয়েছি, আমাদের ওয়েবসাইট, আমাদের পেজ, আমাদের ইউটিউব চ্যানেলগুলো, এটা তোমাকে একটা ফোকাস থেকে একটা দিকে ফোকাস রাখতে সাহায্য করবে। এভাবে আমরা প্রযুক্তির একটা বিচ্ছুরণ ঘটাবো। আমরা অনলাইন ক্লাসের কোয়ালিটি, পিডিএফ, এগুলো আবার রেকর্ডেড ভার্সন, প্রত্যেকটা জিনিস তুমি হাতের নাগালেই পাবা ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমাদের ক্লাসের যেরকম তোমাদের সূচি আপু যখন ভূগোল পড়াবে, তখন দেখবা যে ভূগোলের চিত্রগুলা ভেসে উঠবে তোমার কাছে, ভিডিওগুলো চলে আসবে। সো এই সুযোগ তুমি তোমার কলেজে বা তোমার স্কুলে বা অন্য কোথাও পাবা এই মুহূর্তে আমার মনে হয় না, বাট আমরা ইনশাআল্লাহ এইভাবেই তোমাদেরকে ক্লাসগুলো সাজাবো। আর শুধু বইয়ের থেকে, ধরো একটা লেখার থেকে যখন চিত্র দিয়ে যখন জিনিসটা পড়বা, এটা অনেক বেশি মনে থাকবে, অনেক বেশি দিন মনে থাকে। অফলাইন এবং অনলাইন শিক্ষার মধ্যে সংযোগ স্থাপন করা। অফলাইন এবং অনলাইন শিক্ষার মধ্যে একটা সংযোগ স্থাপন আমাদের হয়ে যাবে। কারণ কেননা আমরা যখন অফলাইনে পড়াশোনা করি, আমরা একটা বই নিয়ে পড়াশোনা করি, তাই না? যে আমরা একটা বই থাকে, সেই বই নিয়ে আমরা পড়তে বসি, সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করি। সো আমাদের অনলাইন প্রোগ্রামটা মানেই শুধু অনলাইন প্রোগ্রাম হবে না। আমাদের যে অনলাইন প্রোগ্রামগুলো থাকবে, সেইখানে আমরা তোমাদের জন্য নানা রকম হার্ড কপি টাইপ জিনিস প্রোভাইড করব, যে ম্যাটেরিয়ালসগুলো তোমাদের কাছে চলে যাবে। তখন তোমার কাছে আসলেও মনে হবে যেন তুমি কি না অনলাইনে পড়তেছো অফলাইনের মতো করে, বা উল্টাটাও যদি বলি তুমি অফলাইনে পড়তেছো অনলাইনের মতো করে, যেটাই বলো না কেন। সো আমরা তোমাদের একটা সমন্বয় ঘটিয়ে দিব অনলাইন এবং অফলাইনের, কারণ দুইটা জিনিসেরই প্রয়োজন রয়েছে আমাদের। সো আমাদের যে প্রোগ্রামগুলো আসবে, যেগুলো আমাদের পেইড প্রোগ্রাম আসবে, সেখানে আমাদের কিছু ম্যাটেরিয়ালস থাকবে, যে ম্যাটেরিয়ালসগুলো প্রথমে ক্লাস করবা, তারপর সেই ম্যাটেরিয়ালসগুলো নিয়ে পড়াশোনা করবা। সো এই দুইটা মানে তোমাদের সম্পূর্ণ এঙ্গেজমেন্ট আমরা তৈরি করতে পারবো, এবং ইনশাল্লাহ আমরা তৈরি করার চেষ্টা করব। সো লাস্ট অফ অল, এটা কি লাস্ট না, এরপরও আছে? আচ্ছা এটা বলো তুমি, তারপরে আমি বলতেছি। সকল শিক্ষার্থী ও পেশাজীবীদের সাফল্যের গল্প শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া। আচ্ছা, শিক্ষা এবং শিক্ষার্থী এবং পেশাজীবীদের সাফল্য বলতে আসলে কি বোঝায়? ধরো আমরা একটা পড়াশোনা করলাম, তো সেই ক্ষেত্রে থেকে এমন হতে পারে যে এইখানে পড়াশোনা করে আমার এই জায়গা থেকে, ধরো তুমি ঢাকা ভার্সিটির আইআরে পড়াশোনা করলা, হ্যাঁ, ইন্টারন্যাশনাল রিলেশনস, এই জায়গা থেকে পড়াশোনা করে বিভিন্ন ভার্সিটি থেকে তারা কোথায় যেতে পেরেছে, তারা কোন জায়গায় কাজ করছে, বাংলাদেশের কোন কোন জায়গাগুলোতে তারা আসলে লিড দিচ্ছে, এই যে গল্পগুলো, তাদের যে উঠে আসার গল্প, তারা কোন স্ট্রাগলগুলো করেছে, তারা কোন প্রবলেমগুলো ফেস করেছে, সেই প্রবলেমগুলো আসলে তারা কতটুকু যোগ্যতার সাথে সমাধান করতে পেরেছে, এটা যদি আমরা জেনে যাই না, তাহলে কি হয়, আমরা শিক্ষার্থীরা আমরা শিক্ষা জীবন থেকে কিন্তু একটা সুন্দর গাইডলাইন্স পাই, যে যারা অলরেডি পেশা জীবনে গিয়েছে তারা কিভাবে প্রবলেম সলভ করেছে। কেউ অ্যাকাউন্টিং পড়াশোনা করছে ঢাকা ভার্সিটি থেকে, তাহলে তুমি যদি তার গল্পগুলো শুনো, যে সে হচ্ছে বাংলাদেশের একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পর্যায়ে আছে, তাহলে কি হলো, তোমার ইন্সপাইরেশন জায়গা কিন্তু অন্য লেভেলে চলে যাবে, যে আমি এখন পড়াশোনা করতেছি ঠিক এই ক্লাসে বসে, ঠিক বিজনেস ফ্যাকাল্টির এই রুমটাতে বসে, এই বেঞ্চে বসে, এই জায়গার এনভায়রনমেন্টে পড়াশোনা করে ওই ভাইয়া, আমার সিনিয়র ভাইয়া, যিনি হচ্ছে এখন একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পর্যায়ে আছে। সো এই গল্পগুলো আমরা তোমাদের কাছে ছড়িয়ে দিব সুন্দরভাবে, ইনশাআল্লাহ। সো লাস্ট অফ অল, স্কুল কলেজের পাশাপাশি আর্টস এবং কমার্সের শিক্ষার্থীদের পাশে তাদের মূল শিক্ষার উন্নয়ন এবং সফলতা আনয়নে সর্বদা তোমাদের পাশে থাকবে আর্টস এবং কমার্স পাঠশালা। তোমরা নর্মালি আমরা যে স্কুলগুলোতে পড়ি, আমরা যে কলেজগুলোতে পড়ি, আমাদের সফলতার সম্পূর্ণ ক্রেডিট আমরা তাদেরকেই দেই। আমরা সব সময় মনে রাখি যে আমি ক্লাস 5-এ এই স্কুলে পড়ছিলাম, ক্লাস 10-এ এই স্কুলে পড়ছিলাম, কিন্তু কখনোই মনে রাখি না যে ক্লাস 8-এ আমি কোন টিচারের কাছে পড়ছিলাম। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে, আমি আমার স্কুল, আমার প্রতিষ্ঠানের কথা বলি। ইনশাল্লাহ তোমরা তোমাদের সফলতার গল্পে আর্টস এবং কমার্স পাঠশালাকেও উল্লেখ করবা, সেইটা নিয়েই কাজ করবে আমাদের এই যে এসিপি প্রোগ্রামটি বা এসিপি প্রজেক্টটি। সো সব কয়টা লক্ষ্য তোমাদের মাঝে উন্মোচন করে দিলাম, আমাদের সকল যে আইডিয়াগুলো সেগুলো তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবে, এবং আমাদেরকেও, আমাদের যে এসিপির যে গ্রুপটা আছে, ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা
ঢুকে অবশ্যই পোস্ট করবা যে আমাদের এই উদ্দেশ্য এবং আমাদের এই লক্ষ্যগুলো তোমাদেরকে কতটা আনন্দিত করেছে বা তোমাদের ফিলিংসটা কি সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবা, এবং তোমাদের যারা কমার্স এবং আর্টসের বন্ধুরা আছে তাদেরকে জানিয়ে দিবা। সো লাস্ট অফ অল, এতক্ষণ ধরে অনেক কথা বলেছি, অনেক কিছু বলেছি, লক্ষ্য বলেছি। সো এবার আমরা সম্পূর্ণ টিচার প্যানেলকে আরেকবার ডাক দিয়ে তোমাদের মাঝে একবারের জন্য দেখে দিতে চাই যে আমরা এত বড় একটা টিচার প্যানেল, এত বড় একটা প্রজেক্ট নিয়ে তোমাদের পাশে আছি, তোমাদেরও আমাদের পাশে থাকতে হবে। সবাই চলে আসি একটু, 1 মিনিট এসে শুরু করতে হবে, 1 মিনিট। আমরা সবাই একটা কথা সবসময় শুনে আসি যে সফলতা বা সফলদের গল্প শুনতে আসলে ভালো লাগে। যারা সফল হয়েছে, যারা ঢাকা ভার্সিটি চান্স পেয়েছে, যারা বিভিন্ন ভার্সিটি চান্স পেয়েছে, তাদের গল্পগুলো শুনতে কিন্তু খুবই অনুপ্রেরণামূলক লাগে। কিন্তু তার পেছনে যে কারিগর, তার পেছনে যে পরিশ্রম, তার পেছনে যে রাত জাগা গল্প, তার পেছনে যেই কষ্ট, তার পেছনে যেই গ্লানি, এই জিনিসগুলো কিন্তু সবসময় ফুটে ওঠে না। তাই এই যে পুরো টিচার্স প্যানেল, আমরা কাজ করবো তোমাদের পেছনে একজন কারিগর হিসেবে। তোমরা হচ্ছে মূল হোতা, তোমরা হচ্ছে পড়ার মানুষ। তোমাদেরকে সে পড়াটাকে সহজ করে দেওয়া, তোমাদেরকে প্রত্যেকটা সময় অনুপ্রাণিত রাখা, তোমাদেরকে ক্লাসের পিডিএফ দেওয়া, ক্লাস করা, প্রত্যেকটা সময় তোমাদেরকে আগলে ধরে রেখে একেবারে নিজেদের ছোট ভাই বোনের মতো তোমাদের লক্ষ্যটাকে আমার লক্ষ্য ভাববো, তোমার দায়িত্বকে আমার দায়িত্ব ভাববো, তোমার পড়াশোনাকে আমার একটা লক্ষ্য স্বপ্ন হিসেবে ভেবে নিয়ে কিভাবে তোমাকে তোমার স্বপ্নের জায়গায় পৌঁছে দেওয়া যায়, কিভাবে তোমার বাবা মা যে বছরের পর বছর তোমাকে কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, তোমাকে যে নিয়ে যেই স্বপ্নটা দেখছে যে আমার ছেলে একদিন ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করবে, আমার ছেলে একদিন চট্টগ্রাম ভার্সিটিতে পড়াশোনা করবে, আমার ছেলে একদিন হবে একজন ইউএনও, আমার ছেলে একদিন হবে ব্যাংকের ম্যানেজার। এই যে স্বপ্ন, এই যে রাত জেগে তোমাকে যে পরিশ্রমের পাশাপাশি তোমার বাবা মা যে রাত জেগে থাকছে, আমার ছেলেটা পড়াশোনা করছে, আমার মেয়েটা পড়াশোনা করছে, তাকে যে দেখে রাখা, তাকে যে এই পরিশ্রমগুলো মেনে নেওয়া, এই জিনিসটা সফল করার জন্য একটা কারিগরের প্রয়োজন হয়, যারা দায়িত্বশীল, যারা দায়িত্ব নিতে জানে, যারা পরিশ্রম করতে জানে এবং যারা কথা দিয়ে কথা রাখে। বন্দি পাঠশালা প্রত্যেকটা সময়ই আমরা যে কথাটা দিয়েছি আমরা সেটা করার চেষ্টা করেছি, বরং তার বেশি করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা ভুল ত্রুটি উঠে না, আমাদেরও কিছু ভুল ত্রুটি রয়েছে, সেগুলোকে আমরা প্রতিনিয়ত শিখি, প্রতিনিয়ত সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমরা সমাধানের দিকে যাই। তাই আমরা আজকের এই সবগুলো গন্তব্য, সবগুলো গোলসের পরে পুরো প্যানেল মিলে এই কথাটাই বলতে চাই যে আমরা পরিশ্রম করে যাব আর সফল হবা তোমরা। সো আমরা সর্বশেষ একটা কথাই বলে শেষ করছি যে আসলে একটা স্পিচ আমি দিব, যে আমি বলবো যে উই আর, আর আমার সবাই হচ্ছে এসসিপিয়ান। ওকে, তাহলে আমরা সবাই কি উই আর এসসিপিয়ান, উই আর এসসিপিয়ান, উই আর এসসিপিয়ান, ইয়েস, উইল সাকসিড, ইয়েস ইনশাআল্লাহ।